ওকে, আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ জাভা, স্পেশালি ওপি এর জন্য। আমাদের আজকের টপিকের নাম থ্রেড। তো থ্রেড বোঝার জন্য আমি একটা গল্প বলার চেষ্টা করি। লাইক, আমরা যখন গেমস খেলি, গেমস এর মধ্যে ভিলেন থাকে, হিরোইক পার্ট বা মেন ক্যারেক্টার থাকে। তো আমরা যখন কোড লিখি, লাইক আমরা ধরে নিই আমার কোডের 1 থেকে 50 নাম্বার লাইন ইজ ফর হিরো, ফর হিরো। দেন 51 থেকে 100 নাম্বার লাইন ফর ভিলেন। এখন আমার কোড যদি লাইন বাই লাইন রান করে, অর্থাৎ প্রথমে 1 থেকে 50, দেন 55 থেকে 100, তাহলে হয় হিরো আগে দৌড়াইয়া বাসায় পৌঁছাই যাবে, দেন ভিলেন আসবে। অথবা যদি উল্টাটা হইতো, ভিলেনের পার্টটা আগে, তাহলে ভিলেন আগে তার কাজ করে বাসায় পৌঁছে যেত, দেন হিরো তার রান স্টার্ট করতো বা অ্যাক্টিভিটি স্টার্ট করতো। যেটা রিয়েল ওয়ার্ল্ডে বা অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করি না এরকম হোক। তাই আমরা চাইবো যে হিরো এবং ভিলেন প্যারালালি কাজ করুক। ওকে, এই প্যারালালিজমের আইডিয়া থেকে আমাদের থ্রেডের আবির্ভাব। অর্থাৎ আমরা চাই কোনো কাজ যখন পাশাপাশি হবে, একসাথে হবে, তখনই এই থ্রেডের ব্যাপারটা চলে আসে। ওকে, আমি যদি আরেকটু বলি, থ্রেডে বিষয়টা এরকম হয় যে 1 থেকে 50 নাম্বার লাইনে বা হচ্ছে আমার কোনো একটা লাইনে যেখানে হিরোর মুভমেন্টের বিষয়টা আছে, আর হিরোকে মুভ মুভ করতে হলে তাকে রিসোর্স পাইতে হবে, অর্থাৎ এখন তার এক্সিকিউশন পাওয়ার পাইতে হবে। তাহলে সে খুব কম সময়ের জন্য এই এক্সিকিউশন পাওয়ারটা পাইলো এবং তার মতো করে মুভ করলো। আর এট দ্য সেম টাইম হিরো, সরি ভিলেনও এক্সিকিউশন পাওয়ারটা পাইলো। এই যে সুইচিংটা খুব দ্রুত হবে, যেটা আমাদের ব্রেন মনে করবে যে না, আসলে দুজনে একই সাথে চলতেছে। Actually একই সাথে চলতেছে না, একজন প্রথমে পাচ্ছে, তার ইমিডিয়েট পর আরেকজন পাচ্ছে, দুজনের মধ্যে খুব দ্রুত সুইচিংটা হচ্ছে। কিন্তু সুইচিংটা এত দ্রুত হচ্ছে যে আমাদের ব্রেন আসলে ডিফারেন্সিয়েট করতে পারছে না। তো এরকম একটা আইডিয়া থেকে আমরা থ্রেড ইউজ করার চিন্তা ভাবনা করি, যে রিসোর্স গুলা যাতে খুব দ্রুত সময়ে সুইচ করে ইউজ করা যায়। ওকে, তো থ্রেডের সাথে রিলেটেড কিছু টার্মিনোলজি এবং ওভারঅল থ্রেড নিয়ে আমরা কিছু কথা বলবো। মাল্টি প্রসেসিং, মাল্টি প্রসেসিং এর এক্সাম্পলটা যদি আমরা দিতে চাই, আমরা যে মিউজিক প্লেয়ারে গান শুনি এবং কোড করি নেটবিনসে একই সাথে, সেটাকে আমরা বলতেছি কি মাল্টি প্রসেসিং। ওকে, মাল্টি প্রসেসিং যখন হয়, অর্থাৎ মাল্টিপল প্রসেসেস রান ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ মিউজিক মেশিনের সাথে আমার নেটবিনসে কোড করার একেবারে ডিরেক্ট কোনো ইন্টারনাল সম্পর্ক নাই। ঠিক আছে, each process allocates its own memory, resources are not shared। অর্থাৎ এটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, লাইক আমার র্যাম আছে 1 জিবি, আমার সে 1 জিবি র্যামের মধ্যে আমার 2টা প্রসেস চালাইতে হবে বা 3টা প্রসেস চালাইতে হবে। তাইলে কোনো একটা, লাইক যদি আমি বলি মিউজিক প্লেয়ারটা নিয়ে নিল 400 এমবি, আমার নেটবিনস নিয়ে নিল 500 এমবি, তাহলে টোটাল 1000 জিবি, 1000 এমবির মধ্যে 900 এমবি ডান। আর 100 এমবি রিমেনিং আছে, আমি যদি অন্য কোনো একটা প্রসেস চালাইতে চাই সে মাত্র 100 এমবি পাবে। তাইলে কে কত নিবে সেটা আগে থেকেই তারা ডিসাইড করে আগে থেকে নিয়ে নিল। ওকে, এখানে অর্থাৎ আমি এখন আইডল বসে আছি, তাই আমার রিসোর্সটা, আমার 400 এমবি থেকে কিছু রিসোর্স, কিছু মেমোরি আমি এখন আরেকটা প্রসেসকে দিব। ব্যাপারটা এরকম হচ্ছে না এক্ষেত্রে। ওকে, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস, সেটা নেটবিনস হোক, মিউজিক লিসেনার বা মিউজিক প্লেয়ার, ওরা নিজেদের মতো করে, এরা প্রত্যেকটা আলাদা এক একটা প্রসেস এবং নিজেদের মতো করে মেমোরি এলোকেট করে, মেমোরি শেয়ার করে না। আর থ্রেডিং, থ্রেডিং আমরা যদি একটু বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পল দিয়ে, লাইক নেটবিনসে আমরা যে কোড করি, কোড কম্পাইল করি এবং সেই কোডকে এক্সিকিউট করি, এই যে সাইমালটেনাস কাজগুলো আমরা করি, তখন এখানে আমরা বলতে পারবো যে মাল্টি থ্রেডিং হচ্ছে। আর নেটবিনস নিজের জন্য যে 500 এমবি জায়গা বরাদ্দ করেছিল, সে 500 এমবির কিছুক্ষণ আমার রাইট কোড নেওয়া হচ্ছে আমরা আইডিতে যে
রাইটিং পার্টটা বা যেখানে আমরা লিখতে পারি সেই অংশটার কথা বলছি। তারপর যে কম্পাইলেশন করছি সেই অংশটার কথা বলছি, অর্থাৎ তারা কে কোনটা হবে কখন কে রিসোর্স ইউজ করবে, অর্থাৎ এ ইউজ করলে এ ইউজ করছে না, এ ইউজ করলে এ ইউজ করছে না, বিষয়টা অনেকটা এরকম। ঠিক আছে। অর্থাৎ মাল্টিথ্রেডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি নেটবিনস নিজের জন্য যে 500 এমবি বরাদ্দ করেছিল, সেই 500 এমবি আসলে আর ভিতরের ইন্টারনাল কাজগুলোর জন্য শেয়ার হয়ে হয়। অর্থাৎ এখন যদি কোড রাইটের পার্ট মেমোরি ইউজ করে থাকে, তাহলে কম্পাইলার ইউজ করছে না, বা কম্পাইলার এখন যদি বেশি দরকার হয় তাহলে কোড রাইটিং পার্ট সেটা ছেড়ে দিচ্ছে কম্পাইলারকে দেওয়ার জন্য নিজে কিছুক্ষণ স্টপ থেকে। এভাবে নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করছে। তাহলে মাল্টিপল থ্রেডস রান উইদিন এ সিঙ্গেল প্রসেস। ইয়েস, রানিং NetBeans is a process, and writing code, compilation of it, and execution of it is compared to threads. So আমরা বলতেই পারি যে মাল্টিপল থ্রেড একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে কাম করে। থ্রেড শেয়ার রিসোর্সেস অফ দ্য প্যারেন্ট প্রসেস। ইয়েস, দ্যাটস ইট। এখন আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হবো যেটার নাম হচ্ছে মাল্টি টাস্কিং। মাল্টি প্রসেসিং প্লাস মাল্টি থ্রেডিং যখন হবে, তখন সেটাকে আমরা বলতেছি মাল্টি টাস্কিং। ওকে। Multitasking achieves efficient use of CPU for multiple activities. অর্থাৎ একসাথে অনেকগুলো অ্যাক্টিভিটি করার জন্য আমরা মাল্টিটাস্ক করতে। ওকে। আমি এই বিষয়গুলো নিয়ে আরেকটু যদি ডিটেল বলি এবং সামারাইজ করি: টাস্ক, a unit of work; process, a program that uses system resources, NetBeans ব্রাউজার, আমরা প্রসেস বলতেছি। সাব প্রসেস, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় অনেকের মধ্যে যে আমরা একটা ব্রাউজার ওপেন করেছি, সেই ব্রাউজারের মধ্যে যে ট্যাব গুলো আছে সেগুলাকে কি আমরা প্রসেস বলবো নাকি থ্রেড বলবো। অ্যাকচুয়ালি সেগুলাকে আমরা প্রসেসই বলবো, বাট অ্যাকচুয়াল প্রসেস না। অ্যাকচুয়াল প্রসেসটা তো আমার ব্রাউজারটা, ব্রাউজার ওপেন করাটা। আর ব্রাউজারের মধ্যে ট্যাব গুলাকে আমরা সাব প্রসেস ধরে নিতে পারি। তাহলে থ্রেড কি? থ্রেড হচ্ছে সেই প্রত্যেকটা ট্যাবের মধ্যে যে কাজগুলা হয় সেগুলোকে আমরা থ্রেড বলছি। ফাংশনাল ইউনিটস ইনসাইড আ প্রসেস দ্যাট শেয়ার সেম রিসোর্সেস। ওকে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ট্যাবের মধ্যে, ট্যাবকে আমরা প্রসেসেই বলতেছি, কিন্তু যেহেতু এরও একটা প্যারেন্ট প্রসেস আছে, তার সাব প্রসেস বলাটা একটু রিলেভেন্ট আর কি। ওকে। তাও কিন্তু সেটা প্রসেস। অ্যাকচুয়ালি একটু বেশি যদি জোর দিয়ে বলতে চাই সেটা কিন্তু নাকি প্রসেস, তাহলে প্রসেসের দিকে সে বেশি যাবে। তো সেই প্রসেস বা সাব প্রসেসের মধ্যে যে কাজগুলো হয়, যারা নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করে, লাইক আমরা যদি বলি ফেসবুক এর একটা ট্যাব ওপেন করেছি, তার মধ্যে মেসেজিং, পোস্টিং, রিল ওয়াচ, এই যে বিষয়গুলা আমরা করতে পারি সেগুলোকে আমরা বলছি থ্রেড। তো থ্রেডের মাধ্যমে আমরা চেষ্টা করি প্যারালালিজম অ্যাচিভ করার। অ্যাকচুয়ালি প্যারালালিজম অ্যাচিভ করার মিনিংটা হচ্ছে একসাথে অনেকগুলা কাজ করা, কিন্তু থ্রেডের মাধ্যমে আমরা রিয়েল প্যারালালিজম অ্যাচিভ করতে পারি না। We can't achieve real parallelism by thread. ওকে। মাল্টিপল থ্রেড একসাথে চলে সেটাকে আমরা মাল্টি থ্রেডিং বলছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে মাল্টি থ্রেডিংই করবো। তো এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে লাইনটা এতক্ষণ ধরে বললাম যে আমরা থ্রেড ইউজ করি প্যারালেলিজম পাওয়ার জন্য, আবার বললাম যে হচ্ছে আমরা রিয়েল প্যারালেলিজম পাই না থ্রেডের মাধ্যমে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অ্যাকচুয়ালি আমরা বলছি থ্রেডের ক্ষেত্রে রিসোর্সটা শেয়ার হয়। লাইক ধরি এক্ষেত্রে মেসেজিং, পোস্টিং, ওয়াচিং রিল, এই যে বিষয়টা, আমরা যখন মেসেজ করব বা পোস্ট করব বা রিল দেখব, তখন আমার রিসোর্স যদি লিমিটেড হয়, সেম রিসোর্স যদি আসলে ইউজ করতে হয়, তখন মেসেজ করার সময় আমার পোস্টিংটা অফ থাকবে, কারণ রিসোর্সটা মেসেজিং ইউজ করতেছে। তারপর পোস্টিং রিসোর্স ছেড়ে দিয়ে সেটা মেসেজিং থেকে আবার নিয়ে পোস্টিং সেটা ইউজ করবে। অর্থাৎ আমার যে বিভিন্ন কাজ আছে, তারা একজন রিসোর্স ইউজ করলে আরেকজন ছেড়ে দেয়, কিন্তু এই যে আরেকজন ছেড়ে দিচ্ছে এই বিষয়টা এত দ্রুত সময়ে হয়, এই সুইচিংটা এত দ্রুত সময়ে হয়, আমরা আসলে মনে করতেছি যে মেসেজিং এবং পোস্টিং একই সাথে চলতেছে। অ্যাকচুয়ালি একই সাথে চলতেছে না। একজন ইউজ করলে আরেকজন ছেড়ে দিচ্ছে। অর্থাৎ একটা প্রসেসের মধ্যে একটা থ্রেডই আসলে
একই সাথে যে একটা থ্রেডই চলতে পারে, তো মাল্টিপল থ্রেড চলতে পারে না। বিষয়টা একটু কনফিউজিং, আমি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করছি যে আমার অনেকগুলো যখন থ্রেড থাকবে, আমরা যখন মাল্টিপল থ্রেড ডিক্লেয়ার করব, তখন অ্যাট এ টাইম একটা থ্রেডই রান করে, বাকিগুলো তখন ওয়েটিং এ থাকে। কিন্তু এই ওয়েটিং থেকে সে এত দ্রুত ফেরত আসে, বা যেটা কোনো রান করতে সেটা এত দ্রুত আবার ওয়েটিং এ যায়, এই সুইচটা এত দ্রুত হয় যে আমার কাছে মনে হচ্ছে না একসাথে পাঁচটাই কাজ করতেছে। এটাই বলার চেষ্টা করছে। Okay? তো আমরা এতক্ষণ ধরে যেটা বললাম সেটাকে যদি একটু সামারাইজ করি, প্যারালালিজম এর ক্ষেত্রে আমরা প্যারালালিজম অ্যাচিভ করতে করার ক্ষেত্রে আমরা থ্রেড দিয়ে অ্যাকচুয়ালি পারি না, বাট একটা ভাইব পাই যে প্যারালালিজম হচ্ছে। রিয়েল প্যারালালিজম অ্যাচিভ করার জন্য আমরা কোর ইউজ করতে পারি, তার যেখানে একটা কোরের সাথে আরেকটা কোরের ডিরেক্ট কোনো সম্পর্ক না, একটা কোরে যে কাজ হবে না হবে সেটা আরেকটা কোরকে কন্ট্রোল করছে না, প্রত্যেকে প্যারালালি কাজ করছে। ঠিক আছে, তো আমি আজকে কোর নিয়ে খুব বেশি বলছি না, বাট কারো যদি আগ্রহ থাকে কোর নিয়ে একটু দেখে নিতে পারো। সিও আর ই কোর। এবার আসি যে আমরা এতক্ষণ ধরে প্যারালালিজম বলতেছিলাম, সেই প্যারালালিজম আমরা কিভাবে পেতে পারি। তো হচ্ছে মাল্টি প্রসেসিং, যেটা হ্যান্ডেল করে হচ্ছে সিপিইউ নিজে, যে আমরা নোটপ্যাড, জুম, আইডি, এই বিষয়গুলা একসাথে করতেছি। যে একদিকে নোটপ্যাডে কাজ করতেছি, জুমে ভিডিও কনফারেন্স করছি, আইডিতে কোড করছি অথবা মিউজিক লিসেন করতেছি, তখন আমরা বলতে পারি যে একটা প্যারালালিজম আমরা পাচ্ছি। ওকে, তো এখানে আমরা প্যারালালিজম আসলেই পাবো, কারণ এরা নিজেদের মধ্যে তো রিসোর্স শেয়ার করে না। তাই পেড কাজ করলে যে জুম কাজ করবে না সেটা তা না, করবে। আর মাল্টি থ্রেডিং এর মাধ্যমে আমরা প্যারালালিজমের একটা ভাইব পাই, বাট অ্যাকচুয়ালি প্যারালালিজম হয় না। কিন্তু কেউ যদি বলে যে আসলে পাবো কিনা, তোমরা বলতে পারো যে ইয়েস পাবো। যদি বলে যে আরেকটু ভেবে দেখো বা বিষয়টা কিভাবে হচ্ছে, তখন তুমি একটু এক্সপ্লেন করতে পারো যে না, আমরা আসলে রিয়েল প্যারালালিজম পাই না, বাট প্যারালালিজমের পুরো ভাইবটাই আমরা পাই। এই হচ্ছে বিষয়। যে আর কথাটা আগে বলেছিলাম যে আমার একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে 1 থেকে 10 নাম্বার লাইন একটা বিষয় বোঝায়, 23 থেকে 50 নাম্বার লাইন আর একটা কিছু বোঝাই, এভাবে করে বিভিন্ন লাইন বিভিন্ন কাজ করে। তো আমার কি হওয়ার কথা, 1 থেকে 10 শেষ হইলে 11 থেকে 20 এভাবে করেই তো চলার কথা, যেহেতু কোড গুলা লাইন বাই লাইন কাজ করে। কিন্তু আমি চাচ্ছি 1 থেকে 10-এর পরে 23 থেকে 50 নাম্বার লাইনের কাজটাও হোক, মানে এটা শেষ হোক বা না হোক, এটার সাথে বা এটাকে কিছুক্ষণ রিসোর্স দিয়ে আবার এটাকে কিছুক্ষণ রিসোর্স দিই। এটার জন্য আমরা মাল্টি থ্রেডিং ইউজ করে থাকি। এই হচ্ছে বিষয়। এখন থ্রেড নিয়ে যদি আমরা আরেকটু কথা বলি, থ্রেড ইউজ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এক্সটেন্ডিং থ্রেড ক্লাস। ওকে, আনাদার ওয়ান ইজ ইমপ্লিমেন্টিং রানেবল ইন্টারফেস। তো থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে আমরা যেটা করতে পারি, ক্লাস মাই থ্রেড হচ্ছে আমার বানানো বা আমার চিন্তা করা একটা কাস্টম ক্লাস, যেটা এক্সটেন্ড করবে থ্রেড ক্লাসকে। রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে যেটা হবে, ক্লাস আবার সেম মাই থ্রেড ইমপ্লিমেন্টস রানেবল, দিস ইজ অ্যান ইন্টারফেস। এবার আমরা যদি থ্রেড নিয়ে আর একটু ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করি, থ্রেডের লাইফ সাইকেল। আমরা একটা নতুন থ্রেড ক্রিয়েট করি বা থ্রেডের অবজেক্ট তৈরি করি, থ্রেড টি নিউ থ্রেড এভাবে। এখানে তো আমি থ্রেড টি নিউ থ্রেড লিখেছি, বাট আমরা তৈরি করার সময় সেটা অবশ্যই আমাদের নিজেদের কাস্টম ক্লাস দিয়ে করব। তারপর রানেবল স্টেজ আছে তার। রানেবল স্টেজে সেটা মেনলি একটা অ্যাপ্লিকেশন করে কার কাছে, থ্রেড স্কেজিউলার কাছে, অ্যাপ্লিকেশন টু থ্রেড স্কেজিউলার বাই সেইং প্লিজ এনলিস্ট মি। অর্থাৎ এটাকে যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে এটার মাধ্যমে আমার একটা অবজেক্ট তৈরি হলো, বাট সেটা থ্রেড হিসেবে আচরণ করবে না বা থ্রেড হিসেবে বিহেভ করবে না। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, লাইক আমি যদি লিডিং ইউনিভার্সিটি নিয়ে একটা এক্সাম্পল দিই, লিডিং ইউনিভার্সিটির অ্যাডমিশন সেকশনে গিয়ে তুমি সবকিছু সব ডকুমেন্ট ঠিক মতো পূরণ করলে তোমার নাম যদি এনলিস্টেড হয়, দেন ইউ আর এ স্টুডেন্ট অফ লিডিং ইউনিভার্সিটি। এখন তুমি পুরা তোমার সব প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বলে দিলা যে আমি এই বছর লিডিং এ ভর্তি হব, কিন্তু তুমি অ্যাডমিশন অফিসে এসে তোমার নাম এনলিস্টেড করাও নাই, যে এনলিস্ট মি অ্যাজ অ্যান স্টুডেন্ট অফ লিডিং ইউনিভার্সিটি। তাইলে তুমি আসলে লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট না। তাহলে এখানেও বিষয়টা অনেকটা এরকম,
যে টি ডট স্টার্ট যে অবজেক্টটা তৈরি করেছি বা অবজেক্ট রেফারেন্স, সেটা দিয়ে স্টার্ট মেথডকে কল দিলে এটা একটা অ্যাপ্লিকেশন করে থ্রেড স্কেজিউলার কাছে, থ্রেড স্কেজিউলার অ্যাকচুয়ালি কারা কারা থ্রেড হিসেবে এনলিস্টেড হবে সেটা এনশিওর করে, এবং তাদেরকে বলা যায় একটা কন্টেইনারের মধ্যে রাখে, এখন কাকে সামনে পাঠাবো বা এখন কাকে রিসোর্স দিব, এটা সে এনশিওর করে বা কন্ট্রোল করে। এই হচ্ছে বিষয়। তো রানেবল স্টেজে সেটা হয়। আর রানিং স্টেজ মানে হচ্ছে, আমার কাছে যদি 5টা থ্রেড থাকতো এরকম, তাহলে এই মুহূর্তে যে আমার রিসোর্সটা ইউজ করতেছে, ইট ইজ রানিং। ওকে, স্যার, স্কেজুলার গিভ সিপিইউ টাইম, এই হচ্ছে বিষয়। তারপর রানেবল স্টেট থেকে রিসোর্স পাওয়ার মাধ্যমে রানিং স্টেজে আসার পরে এখন যদি আরেকজনকে রিসোর্স দেওয়ার কারণে ওর কাছ থেকে রিসোর্স নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই থ্রেডটা এখন ওয়েটিং স্টেজে আছে। অথবা এই থ্রেডটাকে যদি একেবারে ব্লক করে দেওয়া হয় তাহলে তো ব্লক স্টেজে আছে। তারপর এরপরে সে আবার রানিং এ যেতে পারে, অথবা টার্মিনেট হয়ে যেতে পারে। তো টার্মিনেট বা ডেড হয়ে গেলে যে এক্সিকিউশন ফিনিশ বলতে পারি আমরা। এই হচ্ছে থ্রেড লাইফ সাইকেল। ওকে। এবং থ্রেডে অনেকগুলো মেথড আছে, আমরা সব মেথড এখানে দেখাবো না আপাতত, যেহেতু আমরা থ্রেডের ভেরি বেসিক পার্টটা নিয়ে আলোচনা করছি। আমরা যদি পরবর্তী কোনো চ্যাপ্টারে বা পরবর্তী ক্লাসে থ্রেডের আরেকটা স্মার্ট ভার্সন দেখাই, দেন মেথড গুলো নিয়ে আলোচনা করবো। থ্রেডের কিছু মেথড, যেমন স্টার্ট মেথড যের কথা আমরা বলেছি, এগুলো আমরা ইউজ করে করেই দেখাবো, তবে আপাতত একটা ওভারভিউ দিচ্ছি। স্টার্ট, বিগিন এ নিউ থ্রেড। ওকে। রান থ্রেডস জব এক্সিকিউটেড ইন্টারনালি বাই স্টার্ট, অর্থাৎ এটা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারি অবশ্যই, বাট আমরা যদি ইমপ্লিমেন্ট না করি, স্টার্ট থেকে কলটা হয়। ঠিক আছে। তো থ্রেডের কাজটা কি, থ্রেড দিয়ে আমি যে কাজটা করতে চাই সেটার বর্ণনা থাকে এই রানের মধ্যে। ওকে, আমরা যখন ইউজ করবো তখন আরো ভালো মতো বুঝে যাবে। স্লিপ পজ থ্রেড টেম্পোরালি, এটা হচ্ছে মিলি সেকেন্ডে প্যারামিটারটা দেওয়া হয় বা ভ্যালুগুলো দেওয়া হয়। জয়েন, ওয়েট ফর অ্যানাদার থ্রেড টু ফিনিশ, থ্রেড কে ফিনিশ করার জন্য টাইম দেওয়া হয়, যেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য থ্রেড স্টার্ট হবে না। এখানেও আমরা চাইলে প্যারামিটার দিয়ে দিতে পারি, এবং সেটাও মিলি সেকেন্ডে। আবার প্যারামিটার ছাড়াও ইউজ করতে পারি, আর স্লিপের ক্ষেত্রে প্যারামিটার ছাড়া ইউজ করা যাবে না। ইজ অ্যালাইভ, কোন একটা থ্রেড অ্যালাইভ আছে কিনা সেটা চেক করা। এল হিন্ট স্কেডিউলার টু সুইচ, যে স্কেডিউলারকে হিন্ট দেয়া যে তুমি এখন সুইচ করে ফেলো। তারপর আমরা প্রায়োরিটি সেট করতে পারি যে কাকে বা কোন থ্রেডকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত এরকম। সেটার ভ্যালু 1 থেকে 10-এর মধ্যে হয়। এখানে ম্যাক্স প্রায়োরিটি বলে একটা ফাইনাল ভেরিয়েবল আছে, যেটাও আমরা ইউজ করতে পারি। সেটার ভ্যালু হচ্ছে 10 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, যার ভ্যালু বেশি হবে সে তার স্কেডিউলার কাছে প্রায়োরিটি পাবে। Okay. তবে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই যে আসলে প্রায়োরিটি বেশি দিলেই যে এটা আসলে প্রায়োরিটি পাবে। এটা তার স্কেডিউলারের ইন্টারনাল মেকানিজম, সে নিজের মতো করে কাজ করে। ওকে, এবার আমরা একটা থ্রেড ক্রিয়েট করব। তো থ্রেড ক্রিয়েট করার ক্ষেত্রে এগুলো আমি আর ডিরেক্ট রিডিং না পড়ে একেবারে করে করে দেখাবো। ভেরি ফার্স্ট আমি যদি আমার ফাইল স্ট্রাকচারের সাথে একটু পরিচয় করে দিই, তাইলে OPSM25 সোর্স প্যাকেজ, এর মধ্যে আছে থ্রেড প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে থ্রেড বেসিক বলে একটা জাভা সোর্স ফাইল আছে। ওকে। তো আমি যদি একটু নিচে আসি, দ্যাটস ইট, তেমন কিছুই নাই। তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি, তাইলে খুবই সুবিধা হবে। থ্রেড ক্রিয়েশন, ক্রিয়েট কাস্টম থ্রেড। তাহলে আমরা একটা থ্রেড বেসিক বলে কাস্টম থ্রেড ক্লাস ক্রিয়েট করছি। এক্সটেন্ড থ্রেড ক্লাস, তো এক্স থ্রেড, তারপর ওভাররাইডিং রান মেথড। এখন আমরা যদি নিজের থ্রেডটা কিভাবে কাজ করতেছে সেটা দেখতে চাই, তাইলে রান মেথডকে ওভাররাইড করতে হবে। Okay? আর যদি ওরা ওভাররাইড না করি তাহলে কোনো সমস্যা নাই, থ্রেড ক্রিয়েট হবে, কিন্তু আমরা আসলে আমার থ্রেডকে কি করতেছে না করতেছে বা নিজে কিছু দেখতে পারবো না, আসলে কি হচ্ছে বিষয়। তো আমি যদি একটু রান মেথডটাকে ওভাররাইড করি, রান, এ আমাকে এখানে এটাকে পাবলিক করতে বলছে, সাথে ওভাররাইট নোটেশন দিতে বলছে। আমি একটু এক্সপ্লেন করি কেন এটাকে পাবলিক করতে বলছে। আমরা জানি আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করেছি, থ্রেড বেসিকের সুপার ক্লাস হচ্ছে থ্রেড। তাহলে সুপার ক্লাসে এটা আছে বলেই তো এটাকে আমরা ওভাররাইট করেছি, নাহলে তো ওভাররাইট কথা আসতো না।
এখন সুপার ক্লাসে সেটা যেভাবে আছে তার অ্যাক্সেস মডিফায়ার কি কি হইতে পারে? আমরা জানি চারটা অ্যাক্সেস মডিফায়ার: প্রাইভেট, পাবলিক, ডিফল্ট এবং প্রোটেক্টেড। এখন আমি যদি এখানে, আমি জানি প্যারেন্ট ক্লাসেরটা প্যারেন্ট ক্লাসের ইকুয়াল অর মোর পাওয়ারফুল এরকম হইতে হয়, ওকে, মোর অ্যাক্সেসিবল আর কি। তো আমি যদি এখানে প্রোটেক্টেড দেওয়ার চেষ্টা করি, হচ্ছে না। তার মানে ওখানে প্রোটেক্টেড থাকলে এখানে প্রোটেক্টেড দেওয়া যেত না। ঠিক আছে? অর্থাৎ আমরা জানি হচ্ছে পাবলিকের পরে সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে প্রোটেক্টেড, তার মানে এখানে আর প্রোটেক্টেড দেওয়ার সুযোগ নাই। ওখানে যদি সুপার ক্লাসেরটা যদি পাবলিক না হয়ে প্রোটেক্টেড হতো আমরা এখানে প্রোটেক্টেড ইউজ করতে পারতাম, কিন্তু আমরা প্রোটেক্টেড আর ইউজ করতে পারতেছি না, মানে নিচের দিকে তো যাইতে পারবো না। এখন প্রোটেক্টেড উপরে আছে কিন্তু পাবলিক, দ্যাট মিনস শুধু পাবলিককেই ইউজ করতে হবে। কিছু না দিলে কি হচ্ছিল, কিছু না দিলে তো ডিফল্ট থাকতেছিল, তো আমরা ওখানে যদি পাবলিক থাকে এখানে তো আর ডিফল্ট ইউজ করা যাবে না, তাই পাবলিক করতে আমাকে ফোর্স হচ্ছে। এই বিষয়ে আমরা আগের সেকশনগুলোতে কথা বলেছিলাম যে অ্যাক্সেস মডিফায়ারটা আসলে কি হওয়া উচিত, তাও আরেকবার রিপিট করলাম, ওকে। এবার আমরা এখানে আমাদের মতো করে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারি, ইমপ্লিমেন্টেশনটা আমি একটু পরের জন্য রেখে দিচ্ছি। তারপর ক্রিয়েশন অফ অবজেক্ট, আমরা অবজেক্ট ক্রিয়েশনটা মেইন মেথডের মধ্যে করব। তাইলে থ্রেড বেসিকের যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, বেসিক, বা নাম দিলাম হচ্ছে T1 ইকুয়াল টু নিউ, ওকে, দ্যাটস ইট, ক্রিয়েট করলাম। তারপর স্টার্ট মেথডকে কল দিতে বলা হচ্ছে। আচ্ছা, এই যে আমি যে বিষয়টা করলাম সেটার জন্য আমরা এখানে একটা লাইন প্রিন্ট করব। এখানে প্রিন্ট করে আমি দেখাইতে চাই যে হচ্ছে থ্রেড নেম, ওকে। তো আমরা থ্রেডের নাম পাওয়ার জন্য এভাবে করতে পারি, একটা বিল্ট মেথড থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, এটার মাধ্যমে আমরা ফাংশন ইউজ করে মানে কোন থ্রেডের আমরা এটা চলতেছে সেটা দেখতে পাবো, ওকে। আমরা তো থ্রেডের অবজেক্ট তৈরি করেছি, যদি এটা রান করি দেখি যে কি হয়। কিছুই হইলো না, এখানে আসলো না। এবার আমি যদি, ওরা যেটা বলছে T1 ডট স্টার্ট, অর্থাৎ স্টার্ট মেথডকে কল দিতে হবে, কল দিই। এবার আমি কোডটা রান করি, এবার কিন্তু আমার থ্রেড নেই, থ্রেড জিরো লাইনটা প্রিন্ট হয়েছে। আমি কিন্তু রানকে কল দেইনি, তো রানটা ইন্টারনালি কল হয়েছে। আমি অবশ্যই এক্সপ্লেন করবো এখানে আসলে হচ্ছেটা কি। এর আগে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। এই যে থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, আমি একটু এটার এক্সপ্লেনেশনটা যদি একটু দেওয়ার চেষ্টা করি, এখানে ভেঙে লিখি। গেট নেম একটা মেথড, এটা আমরা জানি। কারেন্ট থ্রেড এটাও একটা মেথড। এখন প্রশ্ন হচ্ছে দুইটা মেথড কিভাবে সম্ভব? এখানে আসলে যেটা হয়, আমরা যদি এখানে এভাবে লিখতাম এস আউট T1 ডট গেট নেম, ওকে, তাহলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে একটা অবজেক্ট দেন একটা মেথড। তাহলে এক্ষেত্রে এটা অনেকটা সেম। থ্রেড ডট কারেন্ট থ্রেড এটার মাধ্যমে আমরা প্রথমে অবজেক্টটাকে ফাইন্ড আউট করি, ঠিক আছে, দেন সেই অবজেক্ট ডট গেট নেম। এটাকে চাইলে আমরা ভেঙে এভাবে লিখতে পারতাম আর কি, যে আমার এটা যেহেতু একটা থ্রেড, আমি নাম দিলাম এক্স ইকুয়াল টু থ্রেড ডট কারেন্ট থ্রেড, ওকে, দেন সেই এক্স ডট গেট নেম এইভাবে, ওকে। বিষয়টা অনেকটা এরকম, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে, আমি যদি একটু আরেকবার বলার চেষ্টা করি, থ্রেড একটা ক্লাস নেম, আর কারেন্ট থ্রেড হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। যে স্ট্যাটিক মেথড থ্রেড ক্লাসের মধ্যে আছে এবং সেটা আমার জন্য একটা অবজেক্ট রিটার্ন করে। কোন অবজেক্টটা? বর্তমানে যে অবজেক্টটা, অর্থাৎ সে দিস রিটার্ন করে এক্স্যাক্টলি, এই হচ্ছে বিষয়। তো দিস তো আমরা জানি হচ্ছে কারেন্ট অবজেক্টকে বোঝায়। তো এই দিসটা রিসিভ করলো থ্রেড, তাহলে রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে এক্স। সেই এক্স ডট গেট নেম, অবজেক্ট ডট গেট নেম দিলে আমরা এখানে এটাকে প্রিন্ট করতে পারবো। আমি
না এটা কেন ইস্যু হচ্ছে। ও, এটা আমরা আসলে ইয়ের বাইরে চলে এসেছি। এই কারণে আমরা যদি এটাকে এখানের মধ্যে নিয়ে আসি, ওকে, দেন আমরা চেষ্টা করি এক্স ডট ভেরি নাইস। আমরা যদি রান করার চেষ্টা করি, এটাও মুছে দিই, নাহলে বুঝতে পারবো যে কার কারণে আসছি। ভেরি নাইস। এটা করা। তো আমি আপাতত সিম্পলিসিটির জন্য এই অংশগুলা কপি করে রাখি, ধরি কমেন্ট করে রাখি। এই হচ্ছে বিষয়। আমি এটাকে এখান থেকে আসলে সরিয়ে ফেলি। সরিয়ে না ফেললে এটা আমার জন্য বেশ প্রবলেম ক্রিয়েট করবে। কোডকে অনেক হিজিবিজি করে তুলবে, আমরা কোডটা যত সিম্পল রাখতে পারি। ওকে, এখন আমি অন্য যে বিষয়টা এক্সপ্লেন করতে চাচ্ছি সেটা হচ্ছে রান এবং স্টার্টের কাজ। স্টার্ট মেথড আসলে কি করে? স্টার্ট মেথড কন্ট্রিবিউটস, এটা হচ্ছে অবশ্যই সুপার ক্লাসের স্টার্ট। যে আমরা যেটা কল করেছি, আমরা কি নিজেরা কোনো স্টার্ট মেথড লিখেছি এখানে? আমাদের কি কোনো স্টার্ট মেথড আছে? তাহলে এই স্টার্টটা অবশ্যই কোথায় আছে? আছে হচ্ছে থ্রেড ক্লাসে, সুপার ক্লাসে। ওকে, তো সেটা সুপার ক্লাসের সেই স্টার্টটা আমাদের জন্য কি করে, অ্যাপ্লিকেশন টু থ্রেড স্কেজুলার। স্টার্টকে কল দিলে সে যে অবজেক্টের জন্য কল দিয়েছি বলছে হচ্ছে দিস এনলিস্ট দিস অবজেক্ট। ওকে, তারপর কল রান মেথড, তারপর সে রান মেথডকে কল করে। আমরা কিন্তু রান মেথডকে কল করছিলাম না, রান মেথডটা স্টার্ট থেকেই কল হচ্ছিল। ওকে, এবার আমি কিছু ইম্পর্টেন্ট বিষয়ের সাথে যদি ইন্ট্রোডিউস করাই দিই। যেমন আমি এখানে রান মেথডটা T1 ডট স্টার্টের মাধ্যমে কল করছি বলে থ্রেড হয়েছে, কিন্তু আমি যদি এটা ডিরেক্ট T1 ডট রান দিয়ে এভাবে কল দিয়ে দিই, তাহলে যেটা হবে, রানটা এখানে চাইল্ড ক্লাসের রানটাই কল হয়ে যাবে। কিন্তু চাইল্ড ক্লাসের রানটা কল হইলে আসলে আমার থ্রেড হিসাবে এনলিস্টেড হবে না। অর্থাৎ আমি যদি একটু আমার আবার সেই এক্সাম্পলে ফিরত যাই, লাইক তুমি চিন্তা করছো লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হবা। তো লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হইলে তোমার অ্যাডমিশন অফিসে নক দিতে হবে, বা অ্যাডমিশন অফিসে নাম নাম এনলিস্ট করাইতে হবে, যেটা আমরা বলছি থ্রেড স্কেজিউলার কাছে অ্যাপ্লিকেশন করা, যেখানে এটা হচ্ছে আমার অ্যাডমিশন অফিস। T1 ডট স্টার্ট কল করার মাধ্যমে তুমি সেই কাজটা করছিলা। ওকে, আর এখন তুমি যেটা করতেছো যে সামওয়ান, যারা পরিচিত লোকাল একটা জায়গায় বসে আছে, বলতেছে হচ্ছে ইয়েস তুমি তো জানো রান মেথডের মাধ্যমে তো তোমার সবকিছু হয়, বা ফাইনালি তুমি দেখতে পারো তোমার কাজগুলা। ওকে, আমরা উই আর দা রিপ্রেজেন্টেটিভ অফ লিডিং ইউনিভার্সিটি, তুমি এখানে আমাদের কাছেই সবকিছু করতে পারো, ইউ উইল বি স্টুডেন্ট অফ লিডিং ইউনিভার্সিটি। তো তুমি তোমার কাজটা মেইনলি করেছো বা লেনদেনটা করেছো রানের সাথে। এখন দেখা গেছে কি রান, এই রানের সাথে কোনোভাবে তার স্কেডিউলারের বা অ্যাকচুয়াল এডমিশন অফিসের কোনো সম্পর্ক নাই। তাই তুমি আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট দিতে পারবে না। তো নতুন থ্রেড হিসেবে তুমি লিস্টেড হলা না। এই হচ্ছে বিষয়। আমরা যদি কোডটা রান করি, yes, এখানে থ্রেড নেম মেইন। কোনোভাবে যদি তুমি নতুন থ্রেড ক্রিয়েট করতে না পারো, তাহলে প্রত্যেকটা বাই ডিফল্ট হচ্ছে মেইন থ্রেড। তো আমাদের কোনো থ্রেড ক্রিয়েট হয় না, কিন্তু আমাদের অবজেক্টটাও তৈরি করেছি আমরা। থ্রেড তৈরি, থ্রেড হিসাবে শুরু হওয়ার জন্য তার যে স্টার্টকে কল দিতে হয়, আর স্টার্ট কি করে এনলিস্ট করে সেই কাজগুলো এখানে হয়নি। এই হচ্ছে বিষয়। Okay? তাইলে এটা হবে না। এবার আমরা একটা স্টার্ট মেথড লিখবো, পাবলিক ভয়েড স্টার্ট। আমাদের এখানে স্টার্ট মেথড আমরা রাখবো। আর আমরা জানি স্টার্ট মেথডও একটা ওভাররিডেন মেথড, তাই সেটাকে ওভাররাইড দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে T1 স্টার্ট কে কল দিই, তাহলে সেও আবার কল করে বসবে তার লোকালটাকে। তার মানে স্টার্ট কে কল দিলেও এটা আসলে কাজ করবে না। অর্থাৎ আমার আগের এক্সাম্পলটাকে আমি একটু যদি কারেকশন করি, এই যে স্টার্ট কে কল দেয়া, এটাই আসলে এটা এজেন্টের কাছে কল দেয়া, বাট এটা লোকাল এজেন্ট, যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার সুপার ক্লাসের যে স্টার্ট, তার সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ যেখান থেকে অ্যাডমিশন অফিসের অ্যাকচুয়ালি এনলিস্টিং এর কাজটা হয়। তাহলে এখানে এসে সে জাস্ট এখানেই নিয়ে বসে থাকবে, কোনো কাজ হবে না, কোনো থ্রেডের কোনো কিছুই হবে না। ওকে, ওকে।
কিউয়ান ডট স্টার তার চাইল্ড ক্লাসের স্টারকে কল দিয়েছেন।